আসসালামু আলাইকুম। এসএসসি সায়েন্সের শিক্ষার্থীরা, তোমাদের বায়োলজি বইয়ের দ্বিতীয় অধ্যায় আমি আজকে ভালোভাবে তোমাদেরকে শেষ করে দিব। এবং এই চ্যাপ্টারটি জীবকোষ ও টিস্যু তোমাদের বায়োলজি বইয়ের মধ্যে সবচেয়ে বড় চ্যাপ্টার। এবং আজকের ক্লাস করার পর আমি আশাবাদী এই চ্যাপ্টার থেকে যেই কোয়েশ্চেনই আসুক না কেন, যত কঠিন কোয়েশ্চেন আসুক না কেন, তোমরা অনায়াসেই পেরে যাবা। এবং এই চ্যাপ্টারটি যেহেতু একটু বড়, তাই আমি দুইটা পার্টে আপলোড করব। প্রথম পার্ট হচ্ছে জীবকোষ এবং পরবর্তী পার্ট হচ্ছে টিস্যু। তোমরা পেজের ভিতরে সবগুলো ক্লাসই পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক। এই চ্যাপ্টারের একদম শুরুর দিকে তোমরা দেখতে পারবা যে লুই এবং সিকেভিজ নামক দুইজন বিজ্ঞানী 1969 সালে এই কোষকে সংজ্ঞায়িত করেন। এই সংজ্ঞাটা তোমরা একটু দেখবা। কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক এবং কার্যকরী একক। এবং প্রথমে শুরুর দিকে তোমরা দেখতে পারবা যে কোষের প্রকারভেদ নিয়ে আলোচনা করা আছে। কোষ সাধারণত নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ সাধারণত দুই প্রকার, কি আদিকোষ এবং প্রকৃত কোষ। আদিকোষ কি আমরা প্রথম চ্যাপ্টারে আলোচনা করে আসছি। আদিকোষটা কি? যেই কোষের সুগঠিত কোনো নিউক্লিয়াস নাই তাদেরকে বলা হচ্ছে আদিকোষ বা প্রাকেন্দ্রিক কোষ অথবা প্রোক্যারিওটিক সেল। যাদের সুগঠিত নিউক্লিয়াস নাই, যদি সুগঠিত নিউক্লিয়াস না থাকে তাহলে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার রেটিকুলাম এগুলা কিছুই থাকবে না। আর অন্যান্য যে অঙ্গাণু থাকা প্রয়োজন, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলা কোনো কিছুই নাই। কিন্তু আমি বলছিলাম প্রথম চ্যাপ্টারে যে আদিকোষের মধ্যে কোনো অঙ্গাণু থাকে না, কিন্তু কি থাকে? রাইবোজোম থাকে, মনে রাখবা। আর রাইবোজোমের কাজ কি তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাও। ওকে, প্রকৃত কোষ 2 নম্বর হচ্ছে প্রকৃত কোষ। প্রকৃত কোষ মানে কি? যাদের সুগঠিত নিউক্লিয়াস আছে। যে সমস্ত কোষের নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়ার ঝিল্লি, মেমব্রেন, রেটিকুলাম সবকিছু আছে এবং অন্যান্য সকল অঙ্গাণু আছে, রাইবোজোম সহ সকল অঙ্গাণু আছে, তাদেরকে বলা হচ্ছে প্রকৃত কোষ। এবং প্রকৃত কোষ হচ্ছে তুলনামূলক উন্নত এবং আদিকোষ হচ্ছে অনুন্নত শ্রেণীর প্রাণী। কাজের ভিত্তিতে আবার প্রকৃত কোষকে দুই ধরনের করা হয়েছে, দেহকোষ এবং জনন কোষ। তোমরা এখান থেকে দুইটা ইনফরমেশন মনে রাখবা যে দেহকোষ বা সোমাটিক সেল যেটা, এইটা বৃদ্ধি হয় কোন বিভাজনের মাধ্যমে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয় এবং এভাবেই দেহের বৃদ্ধি ঘটে। আর জনন কোষ, এই যে জনন কোষটা, এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। এই দেখো, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে জনন মাতৃকোষের বিভাজন ঘটে এবং জনন কোষ উৎপন্ন হয়। তাহলে এখান থেকে দুইটা ইনফরমেশন মনে রাখবা, দেহকোষ বিভাজিত হয় মাইটোসিসের মাধ্যমে এবং জনন কোষ বিভাজিত হয় মিওসিসের মাধ্যমে। এতটুকুই। তারপর আমরা দেখতে পাচ্ছি একটা উদ্ভিদ কোষের চিত্র। আমরা চলো এই চিত্রটা একটু এক্সপ্লেইন করি। একটা কোষের সর্ববাহিরের দিকে যে লেয়ারটা থাকে, এই যে দেখতে পাচ্ছ সর্ববাহিরের দিকে যে লেয়ারটা, এই লেয়ারটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। আর কোষ প্রাচীরের ভিতরে যে দ্বিস্তরী পর্দা থাকে তাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি। আর একদম ভিতরের দিকে তোমরা দেখতে পাচ্ছ কোষগহ্বর, তারপর মাইটোকন্ড্রিয়া, এই প্লাস্টিড, এভরিথিং, সব অঙ্গাণুগুলো রয়েছে। মনে রাখবা যে কোষ প্রাচীর হচ্ছে একটা জড় পদার্থ। এই যে বাইরের দিকে কোষ প্রাচীর থাকে, এটা একটা জড় পদার্থ, কোষের ভিতরের সমস্ত অঙ্গাণুগুলোকে আবৃত করে রাখে বা রক্ষা করে। এবং এর ভিতরে হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি থাকে, এবং কোষ ঝিল্লি সহ ভিতরের যে সকল সজীব অঙ্গাণু তাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে ক্লিয়ার? এই চিত্র দেখেই তোমরা মনে রাখবা, সংজ্ঞা মুখস্থ করার প্রয়োজন নাই। আর একদম ভিতরে একদম বড় যে গহ্বরটি দেখতে পাচ্ছ মাঝখানে, সেটাকে বলা হয় উদ্ভিদ কোষের কোষ গহ্বর। মনে রাখবা প্রাণী কোষের মধ্যে কিন্তু কোনো কোষ গহ্বর থাকে না, এবং প্রাণী কোষের মধ্যে কোনো কোষ ঝিল্লি থাকে না। ওকে, নিচে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা একটা প্রাণী কোষের চিত্র। ওকে, চলো আমরা একদম বাইরের দিকে যে স্তর, কোষ প্রাচীর বা সেল ওয়াল, এটাকে আমরা ব্যাখ্যা করব। প্রথমেই তোমাদেরকে বলছি স্যার যে কোষ প্রাচীর হচ্ছে মৃত বা জড় বস্তু যেটার কোনো প্রাণ নেই, এবং সাধারণত প্রাণী কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে না। এই ইনফরমেশনটা একদম মনে রাখো, পরীক্ষাতে বারবার আসছে, আবার আসবে। প্রাণী কোষের মধ্যে কোনো কোষ প্রাচীর থাকে না, কোষ প্রাচীর থাকে উদ্ভিদ কোষের মধ্যে। এবং কোষ প্রাচীরের কিছু রাসায়নিক উপাদান আছে। সেলুলোজ হচ্ছে কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান। আচ্ছা, এই ইনফরমেশনগুলো একটু মনে রাখবা।
সেলুলোজ, তারপর হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এগুলো হচ্ছে কোষপ্রাচীরের রাসায়নিক উপাদান। পরীক্ষাতে এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি রাসায়নিক উপাদান নয় কোষপ্রাচীরের, বা নিচের কোনটি রাসায়নিক উপাদান। ওকে, আরেকটা ইনফরমেশন মনে রাখবা, যেটা আমরা প্রথম চ্যাপ্টারেই পড়ে আসছি, এই যে ইনফরমেশনটা, যে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরটা কি নির্মিত, এবং এই ছত্রাকের কোষপ্রাচীরটা কি নির্মিত। আমরা প্রথম চ্যাপ্টারেই পড়ে আসছি ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত ছত্রাকের কোষপ্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত। ওকে, আর ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি নির্মিত ভাইয়া? ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর হচ্ছে প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি। মনে থাকবে তো? ওকে, আচ্ছা, এই চিত্রটা আমরা একটু খেয়াল করব। একদম মাঝখানের যে লেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, মাঝখানের লেয়ারটা, এটাকে বলা হচ্ছে মধ্যপর্দা। কারণ কোষপ্রাচীরে সাধারণত তিনটা অংশ নিয়ে গঠিত: মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর। তাহলে মাঝখানের যে লেয়ারটা তাকে বলা হয় মধ্যপর্দা, তার পরবর্তী যে লেয়ারটা তাকে বলা হচ্ছে প্রাথমিক প্রাচীর, এবং প্রাথমিক প্রাচীরের উপরে আরো কয়েকটি স্তর তৈরি হয় যাদেরকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর। এবং মাঝে মাঝে এই প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর না থাকলে মাঝে মাঝে কোনো কোনো জায়গা ফাঁকা থাকে, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর থাকে না। এই যে ফাঁকা জায়গা বা ছিদ্র তাকে বলা হচ্ছে কূপ এলাকা বলা হচ্ছে। এবং এই কূপ এলাকা দিয়ে মাঝে মধ্যে কি হয় জানেন? একটা কোষ তো আরেকটা কোষের সাথে সংযুক্ত থাকে, একটা কোষ থেকে আরেকটা কোষের যোগাযোগ রক্ষা করে, পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। এই ব্যাপারটাকে বলা হচ্ছে প্লাজমাডেজমাটা। এই যে প্লাজমাডেজমাটা, এটা পরীক্ষাতে আসবে যে প্লাজমাডেজমাটা বলতে কি বুঝো? পাশের কোষের সাথে আণবিক নালী সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে এবং পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে, তাকে বলা হয় প্লাজমাডেজমাটা। এটা পরীক্ষাতে আসবেই। ওকে, তাহলে চলো, আমাদের কোষপ্রাচীর নিয়ে আর কোনো কিছু পড়ার প্রয়োজন নাই। যে প্রশ্নগুলো আসতে পারে সবগুলো আমি দাগিয়ে দিয়েছি। এখন আমরা প্রোটোপ্লাজম, একটু আগে আমরা পড়া শেষ করে ফেলেছি। প্রোটোপ্লাজম কি? কোষঝিল্লি সহ ভিতরের সবকিছুই প্রোটোপ্লাজম, এমনকি কোষঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের একটি অংশ। আর যদি তোমরা সংজ্ঞায়িত করতে চাও, কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। মনে রাখবা, প্রোটোপ্লাজম একটা সজীব বস্তু। এবং আরেকটা প্রশ্ন করব তোমাদেরকে, তোমরা কি কেউ বলতে পারবা যে পানিকে কেন ফ্লুইড অফ লাইফ বলা হয়? যারা বলতে পারবা তারা কমেন্ট বক্সে আনসার করো। ওকে, তাহলে প্রোটোপ্লাজম জিনিসটা বুঝতে পারলাম। এই দেখো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে চিত্র দেখিয়ে। এই যে সবচেয়ে বাইরের দিকে হচ্ছে কোষপ্রাচীর, যেটা হচ্ছে জড় পদার্থ, তার ভিতরে থাকে কোষঝিল্লি। এই যে পর্দাটা কোষঝিল্লির পর্দা, আর ভিতরে সব সজীব বস্তু নিয়েই প্রোটোপ্লাজম গঠিত। এই তো, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তারপরে যে 2 নম্বর স্তর, যেটা আমাদের দ্বিস্তরী পর্দা, কোষঝিল্লি বা প্লাজমালেমা, এইটা কাকে বলা হয়? প্রোটোপ্লাজমের বাইরে 2 স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষঝিল্লি বা প্লাজমালেমা বা প্লাজমা মেমব্রেন বলা হয়। দেখো, এখানে খেয়াল করে দেখো, তিনটা নাম পেলাম আমরা: প্লাজমা মেমব্রেন, তারপর কি পেলাম? এই কোষঝিল্লি বা প্লাজমা লেমা পেলাম। তাহলে কোষঝিল্লির 3টা নাম: কোষঝিল্লি, প্লাজমা লেমা এবং প্লাজমা মেমব্রেন। ওকে, এই ইনফরমেশনটা একটু মনে রাখবা, এটা পরীক্ষাতে আসবে। কোষঝিল্লিকে যদি আণবিক যন্ত্র দিয়ে দেখো তোমরা, তাহলে কোষঝিল্লির গায়ে এরকম ভাবে কিছু ভাঁজ তোমরা দেখতে পাবা। এই যে ভাঁজ দেখতে পাচ্ছ না, ভাঁজ দেখতে পাবা। এই কোষঝিল্লির এই ভাঁজকে বলা হচ্ছে মাইক্রোভিলাই। মাইক্রো শব্দের অর্থ কি জানো? ছোট। আর বিলাই মানে হচ্ছে ভাঁজ, মানে ছোট ছোট ভাঁজ তোমরা দেখতে পাবা এইভাবে। কোষঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই। একটু পরে আমরা দেখতে পারবো মাইটোকন্ড্রিয়ার ভাঁজ। মাইটোকন্ড্রিয়ার ভিতরের ভাঁজকে বলা হচ্ছে ক্রিস্টি, আর কোষঝিল্লির ভাঁজকে বলা হচ্ছে মাইক্রোভিলাই। এই দুইটা প্যাচ লাগাবো না, ঠিক আছে? এতটুকুই কোষঝিল্লি থেকে মনে রাখলে চলবে। সংজ্ঞাটা পড়বা আর কোষঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই, এতটুকুই, পরীক্ষাতে এটাই আসবে। এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক মাইটোকন্ড্রিয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাইটোকন্ড্রিয়া থেকে সিকিউ প্রশ্ন আসবে এবং অনেকগুলো এমসিকিউ আসবে, তাই আমরা মাইটোকন্ড্রিয়া একটু বুঝে ভালোভাবে পড়তে হবে। মাইটোকন্ড্রিয়াকে সাধারণত বলা হয় কোষের পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কেন্দ্র। কিন্তু কেন কোষের পাওয়ার হাউস বলা হয় আজকে আমরা ভালোভাবে এক্সপ্লেইন করব। আচ্ছা, শুরুতেই কিছু ইনফরমেশন আছে, একটু মুখস্থ রাখবা। শ্বসনে অংশগ্রহণকারী এই অঙ্গাণুটি 1886 সালে
আবিষ্কার করেন রিচার্ড অল্ডম্যান। এবং এই যে নামটা দেন, প্রচলিত যে বর্তমান নাম আছে, এই নামটা দেন হচ্ছে বিজ্ঞানী বেন্ডা নামক বিজ্ঞানী। এটা একটু মনে রাখবা যে বিজ্ঞানী বেন্ডা এটা নামকরণ করেন। ওকে, বিজ্ঞানী বেন্ডা। ওকে, আমরা এগুলা পড়ার আগে আমরা একটু চিত্রটা এক্সপ্লেন করি, তাহলে এগুলো পড়তেই হবে না। দেখো এই যে চিত্রটা, তোমরা চিত্র অবশ্যই আঁকাবা, পরীক্ষাতে চিত্র আসবে এবং চিত্র আঁকিয়ে দেখাতে হবে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার এই যে একদম বাইরের দিকে যে লেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই বাইরের দিকের লেয়ারটাকে বলা হচ্ছে বাইরের স্তর বা আউটার লেয়ার, এবং ভিতরের দিকে দেখো আরো কিছু লেয়ার দেখা যাচ্ছে, ভিতরের স্তর। এবং এই ভিতরের স্তর মাঝে মাঝে দেখো বাঁধ সৃষ্টি করছে, মাঝে মাঝে বাঁধ সৃষ্টি করছে। এই চিত্রটা তোমরা খেয়াল করো, ভিতরের স্তরে মাঝে মাঝে কি করছে, বাঁধ সৃষ্টি করছে, বাঁধ। এই ভিতরের বাঁধকে বলা হচ্ছে, এই ভিতরের বাঁধকে বলা হচ্ছে ক্রিস্টি। এই ভিতরের বাঁধকে কি বলা হচ্ছে, ক্রিস্টি বলা হচ্ছে। এই যে বাঁধ দেখতে পাচ্ছ, ক্রিস্টি। আর এখানে খেয়াল করে দেখো যে ক্রিস্টির গায়ে কিছু সবিন্তক গোলাকার দানাদার বস্তু আছে। ক্রিস্টির গায়ে এই যে কিছু সবিন্তক গোলাকার দানাদার বস্তু, এটাকে বলা হচ্ছে অক্সিজুম। খেয়াল করতেছো, ক্রিস্টির গায়ে যে এই গুল গুল বস্তু দেখা যাচ্ছে, সবিন্তক গোলাকার বস্তুগুলো, এগুলাকে বলা হচ্ছে অক্সিজুম। অক্সিজুমের মধ্যে অনেক ধরনের এনজাইম থাকে, যেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে বিক্রিয়া ঘটাইতে সাহায্য করে। আচ্ছা, এতটুকুই। আর ভিতরে এই যে তরল বস্তুগুলো আছে, এই যে একদম মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে তরল মাতৃকা, তাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। তরল মাতৃকা কি বলা হচ্ছে, ম্যাট্রিক্স। এতটুকুই চিত্র। চিত্রটা তোমরা আঁকাবা সুন্দরভাবে, পরীক্ষাতে চিত্র আসবে। এবং আমরা এখন একটু এক্সপ্লেন করি যেগুলা পড়লাম। এই দেখো, ভিতরের স্তরের যে ভাঁজ আমরা একটু আগে বলছিলাম, তাকে কি বলা হয়, ভিতরের স্তরটি ভিতরের দিকে আঙ্গুলের মতো ভাঁজ হয়ে থাকে, তাকে বলা হয় ক্রিস্টি। ওকে, আর ক্রিস্টির গায়ে যে বিন্দুযুক্ত গোলাকার বস্তু থাকে, তাকে বলা হচ্ছে অক্সিজুম। একটু আগে পড়ে আসছি, অক্সিজুম থাকে। এবং অক্সিজুমের মধ্যে কি থাকে, অনেকগুলা এনজাইম সাজানো থাকে, যেটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে বিক্রিয়া করতে সাহায্য করে। যা একটু আগে পড়ছি তা এখানে লেখা আছে। ওকে, এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে জীবের শ্বসন কাজে সাহায্য করা। একটু এক্সপ্লেন করি শ্বসন। চতুর্থ চ্যাপ্টারে আমরা ডিটেলসে পড়ব, বাট এই চ্যাপ্টারে যে শ্বসন কাজে কিভাবে সাহায্য করে একটু বোঝার চেষ্টা করি। সাধারণত শ্বসনে এক অণু গ্লুকোজ ভেঙে 38 অণু এটিপি তৈরি করে। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার এটিপি মানে কি? এটিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপি কি করতে পারে, কোষের মধ্যে শক্তি সঞ্চয় করে রাখতে পারে বা প্রয়োজন অনুসারে শক্তি ব্যয় করতে পারে। তার মানে এটিপি হচ্ছে শক্তি তৈরি করে। আর এটা কিভাবে শক্তিটা তৈরি করে, শ্বসনের মাধ্যমে। আমরা যখন 4 নম্বর চ্যাপ্টার পড়বো তখন দেখতে পারবো যে শ্বসনে এই এটিপি তৈরির জন্য 4টা ধাপ আছে: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহতন্ত্র। এই 4টা প্রসেসের মাধ্যমে এটিপিটা তৈরি হয়। এবং এই যে 4টা, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএনজাইম, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র, এই 4টার মধ্যে প্রায় 3টাই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরেই সংগঠিত হয়। তার মানে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, যদি এই 4টা ধাপের মধ্যে 3টাই মাইটোকন্ড্রিয়ার ভিতরে তৈরি হয়, তাহলে সবচেয়ে বেশি এটিপি কোন জায়গায় তৈরি হচ্ছে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে। স্পেশালি ক্রেবস চক্রেই 38 অণুর মধ্যে 24 অণু এটিপি তৈরি হয়, এই ক্রেবস চক্রের মধ্যে। তাহলে এখানেই যদি 24 অণু এটিপি তৈরি হয়, আবার সেটা সংগঠিত হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে, তাহলে সবচেয়ে বেশি এটিপি কোন জায়গায় তৈরি হচ্ছে? মাইটোকন্ড্রিয়ার ভিতরেই তৈরি হচ্ছে। আর যদি এটিপি সবচেয়ে বেশি মাইটোকন্ড্রিয়ার ভিতরে তৈরি হয়, তাহলে সবচেয়ে বেশি শক্তি কোন জায়গায় তৈরি হচ্ছে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে শক্তি তৈরি হচ্ছে। এজন্যই তো মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস। আশা করি এই প্রশ্নটার আনসার পেয়েছো। যা আমি বলছি তা এখানে লেখা আছে, একটু রিডিং পড়বা। আচ্ছা, তোমরা সবাই জানো যে প্রাকেন্দ্রিক কোষ বা আদি কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না, এমনকি কিছু সুকেন্দ্রিক কোষের মধ্যেও থাকে না। এই দুইটা উদাহরণ তোমরা পড়বা যে কোন কোন সুকেন্দ্রিক কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। এইটা আর এইটা একদম পরীক্ষাতে বারবার আসছে এবং আবার আসবে, আমি বলে দিলাম, এটাকে স্টার মার্ক দিয়ে রাখলাম, ঠিক আছে? এটা আবার আসবেই। ওকে, তাহলে আমাদের কিন্তু এতটুকুই, মাইটোকন্ড্রিয়া যদি বুঝতে পারি আমরা, মাইটোকন্ড্রিয়া কিন্তু আমাদের শেষ। আর এই ব্যাপারটা তোমরা যে শ্বসনের যে হিসাবটা যদি না বুঝে থাকো, তাহলে এত নার্ভাস ফিল করার কোনো কারণ নাই। চতুর্থ চ্যাপ্টারে আমরা একদম পানি পানি করে বুঝবো আমরা শ্বসন
কি জিনিসটা কিভাবে হচ্ছে। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক গুলোর মধ্যে অন্যতম একটা টপিক হচ্ছে প্লাস্টিড। এবং আপনারা সবাই জানেন প্লাস্টিডের কাজ কি। প্লাস্টিডের কাজ হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের শর্করা জাতীয় খাবার প্রস্তুত করা। শর্করা জাতীয় খাবার বলতে বোঝায় গ্লুকোজ তৈরি করা বা গ্লুকোজ প্রস্তুত করা। সো কিভাবে এই সালোক সংশ্লেষণের প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি হয়, প্রসেসগুলো কি কি, এগুলো আমরা চতুর্থ চ্যাপ্টারে পড়ব। তারপরে একটু সহজে বুঝি। উদ্ভিদ সাধারণত সূর্যের আলো ব্যবহার করে এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকা ক্লোরোফিল ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড, পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড নিবে এবং মাটির নিচ থেকে পানি নিয়ে পাতার মধ্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে গ্লুকোজ তৈরি করে। আর গ্লুকোজটাই হচ্ছে শর্করা, যেটা উদ্ভিদের খাবার। প্রাণীকোষের মধ্যে এই প্লাস্টিড থাকে না, যার ফলে আমরা যারা মানুষ তারা হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না, আমরা অন্যের উপর ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে বুঝতে পারলাম যে প্লাস্টিডের প্রধান কাজই হচ্ছে খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদকে বর্ণময় এবং আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। এই ব্যাপারটা বুঝতে হলে বুঝতে হবে প্লাস্টিড সাধারণত কত ধরনের। প্লাস্টিড সাধারণত 3 ধরনের। এই দেখো, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। এখানে আলোচনা করে দিচ্ছি। ক্লোরোপ্লাস্ট মানে হচ্ছে সবুজ রঙের প্লাস্টিড, ক্লোরো। আর ক্রোমোপ্লাস্ট মানে হচ্ছে রঙিন প্লাস্টিড, যেগুলো কালারফুল। আর লিউকোপ্লাস্ট মানে হচ্ছে যেগুলোর মধ্যে কোনো কালার নাই, কালারলেস, বর্ণহীন প্লাস্টিডকে বলা হচ্ছে লিউকোপ্লাস্ট। এখন আমরা একটু ব্যাখ্যা করব যে ক্লোরোপ্লাস্টটা কি। একটু আগেই বলছি যে রঙিন সবুজ রঙের প্লাস্টিককে কি বলা হয়, ক্লোরোপ্লাস্ট বলা হয়। এই দেখো, তাহলে উদ্ভিদের যেই অংশ সবুজ, যেই অংশ সবুজ সেখানে হচ্ছে কি থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকবে। পাতা, কচিকাণ্ড, তারপর হচ্ছে অন্যান্য সবুজ অংশ এদের পাওয়া যায়। আচ্ছা, প্লাস্টিডের গ্রানা অংশে সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। আচ্ছা, এগুলো একটু বুঝবো যে গ্রানাটা কি, আমরা পরবর্তীতে বুঝবো এই চিত্রের মাধ্যমে। আমরা এই চিত্রটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। একদম বাইরের দিকে যে লেয়ারটা তাকে বলা হচ্ছে বাইরের স্তর, এবং ভিতরের দিকে যে লেয়ারটা তাকে বলা হচ্ছে ভিতরের স্তর। ওকে, আর এই যে দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলা গ্রানা মিলিত হয়েছে, অনেকগুলা গ্রানা মিলিত হয়ে একটা গ্রানাম চাকতি তৈরি করছে, অনেকগুলা একদম বার্গারের যে লেয়ারগুলো থাকে ওইভাবে। এবং একটা গ্রানাম চাকতি আর একটা গ্রানাম চাকতির সাথে কি হয়েছে, একটা গ্রানাম লেমেলাম দিয়ে যুক্ত হয়েছে। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। আর এই যে অনেকগুলা যে গ্রানা একসাথে মিলিত হয়েছে, তোমরা যদি আলাদা আলাদা চিন্তা করো তাহলে এই প্রতিটা আলাদা আলাদা একটাকে বলা হচ্ছে থাইলাকয়েড। আশা করি বুঝতে পারছো তোমরা থাইলাকয়েড জিনিসটা কি। এই যে গ্রানাম একটাকে বলা হচ্ছে থাইলাকয়েড এবং সবগুলাকে বলা হচ্ছে গ্রানাম। ওকে, আর ভিতরের দিকে রাইবোজোম থাকবে। এই দেখো রাইবোজোমের দানা আছে। রাইবোজোম কি করে, প্রোটিন তৈরি করে। তারপর এখানে ডিএনএ থাকবে, এই দেখো ডিএনএ আছে। তারপর হচ্ছে স্ট্রুমা, স্ট্রুমা হচ্ছে ভিতরের যে তরল অংশ তাকে বলা হচ্ছে স্ট্রুমা। এতটুকু নিয়েই হচ্ছে আমাদের প্লাস্টিড গঠিত। অফলাইন ক্লাসে আমি ডিটেলসে আলোচনা করি এই চিত্র একদম বোর্ডের মধ্যে লিখে, বাট আমি ধরেই নিচ্ছি তুমি একবার পড়ছো, এজন্য আর মানে চিত্র আজকে আর আঁকার প্রয়োজন নাই। ওকে, এই অংশটা এই ইনফরমেশনটা একটু মনে রাখবা পরীক্ষাতে আসে, যে প্লাস্টিডের গ্রানা অংশে কোন অংশে সূর্যালোক আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে গ্রানা অংশ কোনটা, এই যে গ্রানা, এই অংশটাকে বলা হচ্ছে গ্রানা। এই গ্রানা অংশে কি হয়, সূর্যালোকটা আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। ওকে, আচ্ছা, এই ব্যাপারটা একটু মনে রাখবো। আর প্লাস্টিডের মধ্যে হচ্ছে ক্লোরোফিল থাকে। প্লাস্টিডের মধ্যে কি থাকে, ক্লোরোফিল থাকে। আর ক্লোরোফিল থাকার কারণে প্লাস্টিডকে দেখতে সবুজ দেখায়। বুঝতে পারছো, প্লাস্টিডের মধ্যে ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকে, যার ফলে প্লাস্টিড সাধারণত সবুজ দেখায় ক্লোরোপ্লাস্টকে। এছাড়া এতে ক্যারোটিনয়েড নামক এক ধরনের রঞ্জকও থাকে। আচ্ছা, চলেন আমরা ক্রোমোপ্লাস্ট ব্যাখ্যা করি। একটু আগেই পড়ছি যে ক্রোমোপ্লাস্ট কাকে বলা হয়, রঙিন প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলা হয়। এই ইনফরমেশনগুলো একটু মনে রাখবেন যে ক্রোমোপ্লাস্টের মধ্যে কি কি রঞ্জক পদার্থ থাকে। ক্রোমোপ্লাস্টের মধ্যে কি কি রঞ্জক পদার্থ থাকে, জ্যান্থোফিল থাকে, জ্যান্থোফিল হলুদ, জ্যান্থোফিল হলুদ। ক্যারোটিন, কতে ক্যারোটিন কতে কমলা। ফাইকো এরিথ্রিন, এরিথ্রিন হচ্ছে লাল, এবং ফাইকো সায়ানিন নীল। এই দেখো নিন থেকে নীল মনে রাখবা। আর এরিথ্রিন, এরিথ্রিন মনে রাখা একটু সহজ। এরিথ্রোসাইট মানে হচ্ছে লোহিত রক্তকণিকা বা লাল রক্তকণিকা, তাহলে এই এরিথ্রোসাইট থেকে এরিথ্রিন লাল মনে রাখতে পারো। আচ্ছা, তাহলে এই হচ্ছে রঞ্জক পদার্থগুলা এদের মধ্যে থাকে। এবং যেহেতু এরা রঙিন তাই এরা কি করে, ফুল পাতা এবং উদ্ভিদের অন্যান্য অংশ কি করে, আকর্ষণীয় করে। আর যেহেতু ফুল পাতাকে রঙিন করে আকর্ষণীয় করে,
যার ফলে কি তা ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে। এরা কি করে? পরাগায়নে সাহায্য করে। ওকে, তারপর হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট তো আলোচনা করছি যে যে সমস্ত প্লাস্টিকের কোনো কালার থাকে না বা কালারলেস রঞ্জক পদার্থ থাকে না তাদেরকে বলা হচ্ছে লিউকোপ্লাস্ট। এবং যেসব কোষের মধ্যে সূর্যের আলো পৌঁছায় না, হ্যাঁ, যেমন কোন কোন জায়গায় সূর্যের আলো পৌঁছায় না, মূল, ভ্রূণ, জনন কোষ ইত্যাদি, এই তিনটা উদাহরণ মুখস্থ রাখবা, মূল, ভ্রূণ এবং জনন কোষ। এদের মধ্যে লিউকোপ্লাস্টটা পাওয়া যায় এবং লিউকোপ্লাস্টের প্রধান কাজ কি? খাদ্য সঞ্চয় করা। আলোর সংস্পর্শে আসলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। ফর এক্সাম্পল, একটা ঘাসের মধ্যে, ঘাস তো সবুজ থাকে, একটা ঘাসের মধ্যে যদি তুমি একটা ইট ফেলে রাখো তাহলে কয়েকদিন আলো পাবে না। আলো না পাওয়ার ফলে এই ক্লোরোপ্লাস্ট, সবুজ ক্লোরোপ্লাস্টটা লিউকোপ্লাস্টে পরিণত হবে। আবার যখন এই ইটটা তুলে ফেলবা, যখন সূর্যের আলো পাবে, তখন আবার এই লিউকোপ্লাস্টটাও আবার ক্লোরোপ্লাস্টে পরিণত হবে। এতটুকুই মনে রাখলে চলবে ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্টের কাজ। আর সুন্দরভাবে এই চিত্রটা আঁকানোর চেষ্টা করবা, এই চিত্রটা, ঠিক আছে? তাহলে আর কিছুই লাগবে না। আমাদের প্লাস্টিডের মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো সবগুলাই শেষ। ওকে, তারপর গলজি বস্তু থেকে স্যার কি পড়বো? গলজি বস্তু দেখো, খেয়াল করো, গলজি বস্তু এই যে হাতুড়ির মতো যে অংশটা, এই যে হাতুড়ির মতো অংশটা, তাকে বলা হচ্ছে সিস্টার্নি। তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে সিস্টার্নি। এবং এখানের মধ্যে কিছু কিছু বড় গহ্বর আছে এবং কিছু কিছু ছোট গহ্বর আছে। আচ্ছা, তাহলে ছোট গহ্বর, এই যে বড় গহ্বর যেগুলা, এগুলাকে বলা হচ্ছে বৃহৎ বেসিকল। আর ছোট ছোট গহ্বর এগুলাকে বলা হচ্ছে ক্ষুদ্র বেসিকল। ওকে, একটু মনে রাখবো। গলজি বস্তু প্রধানত প্রাণীকোষে পাওয়া যায়, এই ইনফরমেশনটা মনে রাখবা যে প্রধানত প্রাণীকোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে খুবই কম পাওয়া যায়। ওকে, তিনটা অংশ, সিস্টার্নি, বেসিকল বা ভ্যাকুয়াল। তোমরা যখন ইন্টারমিডিয়েটে যাবা তখন আর বৃহৎ বেসিকল, ক্ষুদ্র বেসিকল পাবা না, তখন পাবা বেসিকল এবং ভ্যাকুয়াল। ওকে, এখান থেকে এই ইনফরমেশনটা মনে রাখলেই তোমাদের এনাফ। হরমোন নিঃসরণে গলজি বডি কাজ করে, সুপার ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষাতে আসছে এবং আবার পরীক্ষাতে আসবেই। হরমোন নিঃসরণে এর ভূমিকা লক্ষ্য করা যায়। এই ইনফরমেশনটা মনে রাখলে আর কিছুই পড়তে হবে না। সাধারণত প্রাণীকোষে পাওয়া যায় কি কি অংশ? সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকুয়াল, আর হরমোন নিঃসরণে এদের ভূমিকা, এতটুকুই। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটু রিডিং পড়বা, তাইলেই এনাফ। একটু রিডিং পড়বা। কোষ গহ্বর পড়া লাগবে ভাইয়া, এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। কোষ গহ্বর, যে এই যে প্রথম চিত্রটা দেখাইছিলাম, একদম উদ্ভিদ কোষের মাঝখানে যে বৃহৎ একটা ফাঁকা জায়গা, তাকেই কোষ গহ্বর বলা হচ্ছে। সাইটোপ্লাজমের কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায়, সেটাই হচ্ছে স্যার কোষ গহ্বর। ওকে, বৃহৎ কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। আমি আগেই বলেছি, সাধারণত উদ্ভিদ কোষের মধ্যে কোষ গহ্বর দেখা যায়, প্রাণী কোষের মধ্যে দেখা যায় না। এই কোষ গহ্বর এর প্রধান কাজ কি? এটা পরীক্ষাতে আসবে। প্রধান কাজ হচ্ছে কোষের মধ্যে রস ধারণ করা, কোষ রস ধারণ করা। ওকে, এই দেখো, এটা আবার বলে দিচ্ছি যে প্রাণী কোষের মধ্যে কি থাকে না? প্রাণী কোষের মধ্যে কোষ গহ্বর সাধারণত অনুপস্থিত থাকে। আর যদি থাকে তাহলে সেগুলো আকারে অনেক ছোট হয়। তাহলে কোষ গহ্বর থেকে কি পড়বো? কোষ গহ্বর কাকে বলে? আপাত ফাঁকা স্থানকে কোষ গহ্বর বলে। সাধারণত উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য, এবং প্রাণী কোষের মধ্যে কোনো কোষ গহ্বর থাকে না, আর যদি থাকে তাহলে খুবই ছোট। লাইসোজোম থেকে কি পড়বো? আপনারা কি জানেন লাইসোজোমের কাজ কি? লাইসোজোম হচ্ছে কোষের ভিতরে যদি কোনো জীবাণু প্রবেশ করে বা ব্যাকটেরিয়া প্রবেশ করে, ক্ষতিকারক জীবাণু, লাইসোজোম কি করে? এই জীবাণুগুলোকে খেয়ে ফেলে, ধ্বংস করে দেয়। এই দেখো, লেখাই আছে যে লাইসোজোমের কাজ কি। লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এবং একটা ইন্টারেস্টিং ঘটনা কি জানেন লাইসোজোমের? কখনো কখনো যখন কোষের ভিতরে অক্সিজেনের অভাব দেখা দেয়, যখন কোষের ভিতরে অক্সিজেনের অভাব দেখা দেয়, তখন লাইসোজোম পুরা কোষটাকেই খেয়ে ফেলে। বুঝতে পারছো? লাইসোজোম নিজেই কোষের ভিতরে থাকে, আর যদি কখনো কখনো কি হয়, অক্সিজেনের অভাব দেখা দেয়, তখন লাইসোজোম নিজেই পুরা কোষটাকেই খেয়ে ফেলে এবং পরবর্তীতে কখনো কখনো কোষটাই মারা যায়। আচ্ছা, লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা। আচ্ছা, ইন্টারমিডিয়েটে আমরা লাইসোজোম নিয়ে ডিটেলসে পড়বো।
এসএসসি পর্যায়ে কি মনে রাখবা? লাইসোজোম জীবাণু ধ্বংস করে, এতটুকু মনে রাখবা। আর কখনো কখনো অক্সিজেনের অভাব দেখা দিলে পুরো কোষটাকে খেয়ে ফেলতে পারে, এতটুকুই মনে রাখলেই দ্যাটস এনাফ। আচ্ছা, লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট। এত সময় আমরা যা পড়লাম সবগুলার হচ্ছে ঝিল্লি ছিল বা পর্দা ছিল। এখন আমরা যে অঙ্গাণুগুলোকে পড়বো এগুলার মধ্যে কোনো ঝিল্লি নাই বা ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমি অঙ্গাণু। প্রথমে আমরা কোষ কঙ্কাল নিয়ে আলোচনা করব, বা সাইটোস্কেলেটন, ইংরেজিতে বলা হয় সাইটোস্কেলেটন। কোষ কঙ্কাল নিয়ে আমরা কি পড়তে পারি বা কি পড়া লাগবে ভাইয়া? কোষ কঙ্কাল সাধারণত যেই সমস্ত তন্তু দিয়ে তৈরি তাদেরকে বলা হচ্ছে অ্যাক্টিন, মায়োসিন এবং টিউবিউলিন। এই ইত্যাদি প্রোটিন দিয়ে কোষ কঙ্কালের বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয়। তাহলে কি প্রোটিন দিয়ে এই কোষ কঙ্কালের তন্তু নির্মিত হয় বা সুতা নির্মিত হয়? অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন। একদম মুখস্থ করে ফেলাম। এবং সাধারণত কত ধরনের কোষ কঙ্কাল পাওয়া যায়? সাধারণত কত ধরনের কোষ কঙ্কাল পাওয়া যায় এটা মুখস্থ রাখবা। মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এই ধরনের তন্তুর উদাহরণ। মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ওকে, তাহলে কোষ কঙ্কাল থেকে কি পড়বো? আবার বলতেছি, কোন কোন প্রোটিন দিয়ে তৈরি? অ্যাক্টিন, মায়োসিন এবং টিউবিউলিন। এবং কি কি কোষ কঙ্কাল পাওয়া যায়? মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ওকে, রাইবোজোম বারবার পড়ে আসছি, প্রথম চ্যাপ্টারে পড়ছি, দ্বিতীয় চ্যাপ্টারেও শুরুতেই পড়ছি। রাইবোজোমটা হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষ উভয় কোষের মধ্যেই রাইবোজোমটা থাকে। এই দেখো লিখাই আছে, প্রাণী এবং উদ্ভিদ উভয় কোষের মধ্যে রাইবোজোমটা থাকে। এবং রাইবোজোমের প্রধান কাজটা কি? রাইবোজোমের প্রধান কাজটা তোমাদেরকে পড়তে হবে। রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরি করে বা প্রোটিন সংশ্লেষ করে। এই দেখো, এই ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন অঙ্গাণুটি, দুঃখিত, এই ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন অঙ্গাণুটি কি করে? প্রধানত প্রোটিন সংশ্লেষণে ভূমিকা রাখে বা প্রোটিন তৈরি করে। আচ্ছা, বারবার পরীক্ষাতে আসছে রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি করা। তার পরবর্তী টপিক হচ্ছে সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম থেকে যে পরিমাণ প্রশ্ন আসে, আমার মনে হয় না অন্যান্য টপিক থেকে এই পরিমাণ প্রশ্ন আসে। দেখো, আমি একটু পড়িয়ে দিই তোমাদেরকে সেন্ট্রোজোমটা কি। পুরা এই যে চিত্রটা দেখতেছো পুরাটা মিলে হচ্ছে সেন্ট্রোজোম। এবং এই সেন্ট্রোজোমের ভিতরে যে নলাকার বস্তু দেখতে পাচ্ছ তাকে বলা হচ্ছে সেন্ট্রিওল। তাকে কি বলা হচ্ছে? সেন্ট্রিওল। এবং এই যে তরল পদার্থ, এই যে বাইরের দিকে যে তরল পদার্থ তাকে বলা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। ওকে, আর সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওল মিলিত হয়ে সেন্ট্রোজোম গঠন করে। দেখো, সাধারণত প্রাণীকোষের বৈশিষ্ট্য, এটা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য না। প্রধানত প্রাণীকোষে এদের পাওয়া যায়, এটা মনে রাখবো যে প্রাণীকোষের মধ্যে পাওয়া যায়। আর উদ্ভিদ কোষে মাঝে মাঝে পাওয়া যায়, কদাচিৎ, সামটাইমস। প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু থাকে, তাদের সেন্ট্রিওল বলে। এই যে দুইটা ফাঁপা নলাকার বস্তু তাকে বলা হচ্ছে সেন্ট্রিওল। আমরা একটু আগেই পড়ছি, কেমন? ওকে, এবং সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে, এই যে বাইরের দিকে যে তরলগুলো আমরা বলছি গাঢ় তরল, লিকুইড, এই গাঢ় তরলকে বলা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। কি বলা হচ্ছে? সেন্ট্রোস্ফিয়ার। ওকে, আর এই যে সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে বলা হচ্ছে সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোমের সংজ্ঞা কি? এই যে সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওল এই দুইটা মিলিত হয়ে সেন্ট্রোজোম গঠন করে। এই তিনটা লাইন থেকে যেই পরিমাণ কোয়েশ্চেন আসে, দেখো আমরা খেয়াল করি। সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় এস্টার রে তৈরি করে। আমরা যখন কোষ বিভাজন পড়ব তখন আমরা উদ্ভিদ কোষের এবং প্রাণী কোষের আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করব। আমরা যখন কোষ বিভাজন চ্যাপ্টার পড়ব তখন আমরা বুঝবো যে এস্টার রে জিনিসটা কি, এটা প্রাণী কোষের মধ্যে তৈরি হয়। আচ্ছা, তো এখন আমাদের কি মনে রাখতে হবে? এগুলো পুরোটাই ইম্পর্টেন্ট। সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল মানে সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় এস্টার রে তৈরি করে। এস্টার রে, তাহলে কোষ বিভাজনের সময় এস্টার রে কে তৈরি করে? সেন্ট্রিওল তৈরি করে। এছাড়া স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতেও সেন্ট্রোজোমের ভূমিকা রয়েছে। স্পিন্ডল যন্ত্র তৈরি হয় কোষ বিভাজনের সময়। আমরা থার্ড চ্যাপ্টারে একটু ডিটেইলসে পড়বো, এটা একটু মনে রাখবা যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতেও সেন্ট্রোজোমের অবদান রয়েছে, বারবার পরীক্ষাতে আসছে। তাছাড়া বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টিতে এরা অংশগ্রহণ করে। তার মানে কয়টা ইনফরমেশন পেলাম এখানে? আরেকটু রিভিশন করি। সেন্ট্রিওলের কাজ কি? কোষ বিভাজনের সময় এস্টার রে তৈরি করা। স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতেও সেন্ট্রোজোমের ভূমিকা রয়েছে। ওকে, তাছাড়া বিভিন্ন ধরনের ফ্লাজেলা মানে লেজ, এই লেজ সৃষ্টিতেও কিন্তু সেন্ট্রোজোম ভূমিকা রাখে। তাহলে তিনটা কাজ আমরা পেলাম। এখান থেকে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে, আমি বলে দিলাম। এর বাইরে কিছু পড়তে হবে না।
আমরা একদম লাস্ট টপিকে চলে আসছি, পার্ট 1 এর নিউক্লিয়াস, যেটা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে অন্যতম একটা টপিক, নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। নিউক্লিয়াসকে সাধারণত বলা হয় কোষের কেন্দ্র। এই দেখো নিউক্লিয়াসের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। আগে আমরা চিত্রটা একটু ব্যাখ্যা করি। কোষের একদম বাইরের দিকে যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন বলা হচ্ছে। মাঝে মাঝে নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে মাঝে কিছু ফাঁকা জায়গা তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো ফাঁকা জায়গা, এই যে ছিদ্রগুলা, এগুলাকে বলা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র। এবং মাঝখানে যে এই কালো বস্তুটা দেখতে পাচ্ছ, এই যে বস্তুটা নিউক্লিওলাস, এবং এই যে আঁকা বাঁকা সুতার মতো অনেকগুলা জালিকা দেখতে পাচ্ছ, জালের মতো পেছন, এগুলাকে বলা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিয়ার রেটিকুলাম। এবং মাঝে মাঝে কিছু দানাদার বস্তু, এই যে দানাদার, দানার মতো দানাদার তরল বস্তু দেখতে পাচ্ছ, এগুলাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। আমরা একটু পরে আবার দেখব। নিউক্লিয়াস, প্রথমেই তোমরা নিউক্লিয়াসের সংজ্ঞাটা পড়বা। মনে রাখবা এই যে নিউক্লিয়ার রেটিকুলাম বা নিউক্লিয়ার জালিকা, এই নিউক্লিয়ার জালিকা গুলার মধ্যেই হচ্ছে তোমার ক্রোমোজোম থাকে এবং ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে। আচ্ছা, জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দাঘেরা ক্রোমোজোম বহনকারী, একটু আগে বললাম কি ক্রোমোজোম কোথায় থাকে, নিউক্লিয়ার রেটিকুলামে। ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস। এর আকৃতি সাধারণত কি হতে পারে, গোলাকার বা ডিম্বাকার বা নলাকার হতে পারে। এবং এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া যেটা, বা এই পেজের সিপকোষ বা লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। তাহলে পরীক্ষাতে সরাসরি আসবে যে নিউক্লিয়াস কোথায় থাকে না, নিউক্লিয়াস হচ্ছে সিপকোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না, এবং লোহিত রক্তকণিকা বা আরবিসি বা এরিথ্রোসাইট বলা হয়, এখানে নিউক্লিয়াস অনুপস্থিত। তাহলে সিপকোষ এবং লোহিত রক্তকণিকা আমরা মনে রাখবো যে নিউক্লিয়াস অনুপস্থিত, এতটুকুই। তারপর তোমাদের কাজ কি, একটু পড়া, যে নিউক্লিয়াসের নিউক্লিয়ার ঝিল্লিটা একটু পড়বা, একটু রিডিং পড়বা, নিউক্লিওপ্লাজমটা একটু পড়বা, তারপরে নিউক্লিওলাস একটু রিডিংটা পড়বা, নিউক্লিয়ার ক্রোমাটিন জালিকা এটা একটু ইম্পর্টেন্ট, একটু পড়বা। এখানের মধ্যে হচ্ছে এই ক্রোমোজোম থাকে এবং ক্রোমোজোম বংশগতির বাহক বা ভিতরে ডিএনএ থাকে, একটু পড়বা। তাহলে তোমাদের কাজ হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস একটু রিডিং পড়া, যদি সিকিউতে আসে তাহলে লিখতে হবে। ওকে, এতটুকুই, একটু পড়বা। আমরা যখন জীবের বংশগতি ও বিবর্তন পড়ব, তখন একদম ক্রোমোজোম নিয়ে ডিএনএ নিয়ে একদম ডিটেলস আলোচনা করব, তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এতটুকুই, এতটুকুই তুমি যদি ভালোভাবে পড়তে পারো, তাহলে একটা এমসিকিউ তোমার আনকমন পড়বে না, আমি কথা দিলাম। যা আমি দাগিয়ে দিছি, যা পড়াই দিছি, এগুলোর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না। প্রথম অংশটি আমাদের শেষ, অর্থাৎ জীবকোষ বা সেল শেষ। আমরা পরবর্তী টপিক শুরু করব টিস্যু দিয়ে। ওকে, ধন্যবাদ, সাথে থাকবা এবং পরবর্তী ক্লাসগুলো পেয়ে যাবা। পেজের সাথে এবং ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। থ্যাংক ইউ সো মাচ।